জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবার। আমরা দশ ট্রাক অস্ত্র মামলা খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর, মুক্তিতে বাধা নেই। উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জনের কারাদণ্ড। রাজুকের প্লট জালিয়াতিতে শেখ হাসিনা জয় সহ 23 জনের বিরুদ্ধে দুদকের 2 মামলা। পলাতক থাকায় জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি জানালেন মহাপরিচালক। সংসদের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই আসে না বলছে বিএনপি। চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন সম্ভব মন্তব্য মির্জা ফখরুলের। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের রায় আগামীকাল। রাজনীতি থেকে দূরে রাখতে মামলা, মন্তব্য আইনজীবীর। 6 সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় সরকার। কাল আংশিক সুপারিশ মালা দেবে জনপ্রশাসন। পূর্ণাঙ্গ রিপোর্ট মাসের শেষে। তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আগামীর ক্ষমতাসীনদেরও করুণ পরিণতি হবে। নারায়ণগঞ্জে গণসংযোগ কর্মসূচিতে হাসনাতের হুঁশিয়ারি। এবং সিলেট পর্ব শেষে চট্টগ্রামের অপেক্ষায় বিপিএল। টেবিলের শীর্ষে অপরাজিত রংপুর। তলানিতে ঢাকা। আসর জুড়ে দেশি ক্রিকেটারদের দাপট। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরের কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এই আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান। অন্য 5 জন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। গত 18 ডিসেম্বর বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দেন হাইকোর্ট। এর আগে গত 6 নভেম্বর চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়। সেদিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজন আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। দীর্ঘদিন জেল খেটেছেন জনাব লুৎফুজ্জামান বাবর। দুটো যে মামলা ছিল 21 আগস্টের মামলা এবং 10 ট্রাকের মামলা, এই দুটোই ছিল ওনার বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযোগ। দুটো মামলায় 2 বার মৃত্যুদণ্ড হয়েছিল। এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন, যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। রাজুকের প্লট থাকা সত্ত্বেও তথ্য গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক এলাকায় অবৈধভাবে প্লট বরাদ্দ নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদক কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। এ সময় পলাতক থাকায় মামলার আসামি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। প্লট জালিয়াতির কাজে জড়িত থাকার অভিযোগে দুদকের এই 2 মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও রাজুক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মোট 26 জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে আসামি করেছে দুদক। মামলার অন্য আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে
দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার চাইলে এই বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন করা সম্ভব। ভারতের সঙ্গে করা সব চুক্তি জনসম্মুখে প্রকাশের আহ্বান জানান তিনি। বেগম খালেদা আগের চেয়ে শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন বলেও জানান বিএনপি মহাসচিব। সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের বিষয় তুলে ধরতে মঙ্গলবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি মনে করে জাতীয় নির্বাচনের আগে কোনো অবস্থাতেই স্থানীয় নির্বাচন আয়োজন করার প্রয়োজন নেই। বলেন, সরকার আন্তরিক হলে চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন করা সম্ভব। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই হচ্ছে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে। ক্রাইসিসটা ওই জায়গাতেই, গত 3টা নির্বাচন হতে পারেনি, মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেটাকে তারা সুগম করতে চায়। আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে করা সব চুক্তি জনগণের সামনে উপস্থাপনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে, সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত। এবং কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এর ফলে জনদুর্ভোগ আরও বাড়বে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচন ইস্যুতে জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির মৌলিক কোনো বিরোধ নেই। জামায়াত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না। গত কয়েকদিন আগেও তো উনি বলেছেন যে দ্রুত ইলেকশন নির্বাচন করা দরকার, আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানান মির্জা ফখরুল। উনি মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আমাদের সিদ্ধান্ত আমরা জানি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সাজানো কোর্ট খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে সাজা দিয়েছিলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে একথা বলেছেন তার আইনজীবীরা। হাইকোর্ট বিভাগ খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দিয়ে আইনের মারাত্মক ব্যত্যয় করেছিলেন বলেও দাবি তাদের। বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই জিয়া পরিবারকে অভিযুক্ত করতে এই অভিযোগ আনা হয়েছিল। বুধবার আপিলের রায়ে বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে 10 বছরের কারাদণ্ড মাথায় নিয়ে কারাভোগ করেছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জেলে যেতে হয় তাকে। পরে নজিরবিহীনভাবে হাইকোর্টে এসে বিএনপি নেত্রীর সাজা বাড়ানো হয়। এ মামলায় 2 বছর 1 মাস 13 দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন। পরবর্তীতে শর্ত সাপেক্ষে নিজ বাসায় ফেরেন তিনি। বিচারিক আদালতের 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। শুনানিতে তার আইনজীবী বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের যে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে সেই অর্থ সুরক্ষিত আছে। আগামীকাল রায়ে খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন বলে আশা তাদের। আগামীকালকে যেহেতু এই মামলার রায়ের দিন ধার্য হয়েছে, আমরা আশা করি দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। খালেদা জিয়ার আইনজীবী বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই অভিযোগ আনা হয়। আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল।
চতুর্থ দিনের শুনানি শেষে আগামীকাল রায়ের দিন ধার্য করেছেন আপিল বিভাগ। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। তারেক রহমান সহ মামলার অপর 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি 6 আসামির প্রত্যেককে 2 কোটি 10 লাখ টাকা করে জরিমানা করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ দ্বিতীয় দিনের শুনানি শেষে এই দিন ধার্য করেন। গত 3 ডিসেম্বর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। গত 22 অক্টোবর খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামাতের আইনি লড়াই করার পথ উন্মোচিত হয়। 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় অন্তর্বর্তী সরকার। আগামীকাল পূর্ণাঙ্গ সুপারিশমালা দেবে পুলিশ, নির্বাচন সংবিধান এবং দুদক সংস্কার কমিশন, আর জনপ্রশাসন দেবে আংশিক সুপারিশমালা। আগামীকাল সুপারিশের একটি অংশ জমা দেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। পূর্ণাঙ্গ সুপারিশমালা দেয়া হবে মাসের শেষের দিকে। বিচার বিভাগ সংস্কার কমিশন ও প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দেবে এই মাসের শেষে। রাষ্ট্র সংস্কারের জন্য গত 3 অক্টোবর 6টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। 31 ডিসেম্বর তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় 15 জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। কমিশন আমাদের 15 তারিখে একটা আমাদের কি বলবো যে পার্ট রিপোর্ট দাখিল হবে, আর যে নির্দিষ্ট টাইমে সেই সময় আমাদের সবাই মিলে পুরো রিপোর্টটা দাখিল করা হবে এবং উইথ দি লিডারশিপ অফ আওয়ার চেয়ার। না, এগুলো নিয়ে আর এখন শুনেন, আমরা ওখানে দাখিল হলেই এগুলো সবাই জানবে, এটা পাবলিক ডকুমেন্ট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে। বলেন, আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা তা আলোচনার বিষয় নয়, বরং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। সকালে নারায়ণগঞ্জ শহরের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। তাদের উপস্থিতি ছাড়া যারা বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেটর হবে না, আমরা ধরে নিব গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল সেখানে তাদের ইন্ধন ছিল। পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে পারতে হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতো আপনাদের পরিণতি হবে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জেলে বন্দী নিরাপরাধ বিডিআর সদস্যদের দ্রুত মুক্তি এবং চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এছাড়া ফ্যাসিস্ট সরকারের পিলখানা হত্যাকাণ্ড মামলায় পুনর্তদন্ত কমিশনের প্রজ্ঞাপন থেকে বিতর্কিত শব্দ অনুচ্ছেদ প্রত্যাহারের দাবিও জানানো হয়। সকলেই আজকে যারা এখানে উপস্থিত আছে, মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় কারা নির্যাতিত বিডিআর পরিবার আয়োজন করে এই সংবাদ সম্মেলনের। এতে 4 দফা দাবি তুলে ধরেন বক্তারা। আমরা আশা করেছি যে এখন যে বর্তমান যে তদন্ত গঠন হয়েছে সেখানে আমরা ভালো কিছু পাবো। সুষ্ঠু বিচার হোক, যারা প্রকৃত দোষী, প্রকৃত পরিকল্পনাকারী তাদের বিচারের আওতায় আনা হোক এবং যাদের নিরপরাধ যেসব বিডিআর সদস্যকে যাবজ্জীবন ফাঁসি দেওয়া হয়েছে এটা তদন্ত সাপেক্ষে তাদেরকে মুক্ত করা হোক। পিলখানা হত্যাকাণ্ড দুটি সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করার হাসিনা সরকারের মহাপরিকল্পনার অংশ ছিল বলে মন্তব্য করেন আলোকচিত্রী শহীদুল আলম। এই নিপীড়ক সরকারকে আমরা এত কষ্ট করে হটিয়েছি, এই নিপীড়ক সরকার কিন্তু তার ব্যক্তি স্বার্থে, তার দলের স্বার্থে এই জিনিসটা ঘটিয়েছে। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ফ্যাসিস্ট সরকারের আমলে দেয়া পিলখানা হত্যাকাণ্ডের বিচারের রায় বাতিল করে নিরপরাধ বিডিআর জওয়ানদের মুক্তির দাবি জানান। আপনাদের যে কমিশন, সেই কমিশন যতক্ষণ পর্যন্ত না স্বাধীনভাবে তাদের তদন্ত রিপোর্ট জমা দেবে এবং সেখানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটবে
ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি সকল বিডিআর যারা সদস্য আছেন, যাদেরকে অন্যায়ভাবে আটক করা হয়েছে, তাদের মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ড মামলায় পূর্বের বিচারের রায় বহাল রাখার ষড়যন্ত্র থেকে বের হয়ে এসে প্রকৃত মাস্টারমাইন্ড, রাজনীতিবিদ, কর্মকর্তা ও বিদেশি ষড়যন্ত্রকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? স্বাগত আরো একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আর জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানিয়েছেন কারিগরি সহযোগিতা চাওয়ায় ইসিতে অফিস করছেন ইউএনডিপির সদস্যরা। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনে ইউএনডিপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। এরপর তারা 4 কমিশনার ও সচিবের সঙ্গে বৈঠকে বসেন। গোয়েন লুইস জানান জাতীয় নির্বাচনের জন্য টেকনিক্যাল সাপোর্ট ও প্রশিক্ষণ দিতে কমিশন অনুরোধ করেছে। জাতীয় নির্বাচনে ইউএন পর্যবেক্ষক পাঠাবে কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। Today the United Nations ওনাদের এসডিজির কিছু গোল আছে, সেটার আলোকে ওনারা আমাদেরকে কতটুকু দিতে পারবেন সেটা ওনারাই কিন্তু বলতে পারবেন। কাজে এটা শুরু, শেষ না। কাজে আজকে যদি বলে যে আমরা এই চেয়েছি এবং এটাই আমাদের দিতে হবে, এটা ঠিক হবে না। The Bangladesh Election Commission, we need to do a needs assessment. So really it's to hear what the colleagues in the Election Commission would like in terms of support. That's capacity development, technology support, looking at public campaign information on how elections work. মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ শাহিনুর আক্তার এই রায় ঘোষণা করেন। কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর 1 নম্বর চীনমৈত্রী সেতুর 11 নম্বর পিলারের পাশে 2002 সালের 10 নভেম্বর রাতে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। পরদিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন কেরানীগঞ্জ থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক মোহাম্মদ শফিউদ্দিন। এই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার তৎকালীন উপপরিদর্শক মোহাম্মদ কাইয়ুম আলী সরদার। এরপর নিহত তিন্নির মরদেহের ছবি পত্রিকায় ছাপা হলে সুজন নামে নিহতের এক আত্মীয় তা শনাক্ত করেন। পরে মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে 2002 সালের 24 নভেম্বর তদন্তভার সিআইডিতে ন্যস্ত হয়। জমে উঠেছে বাণিজ্য মেলা, সেখানে আছেন সহকর্মী রিয়াজ সুমন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিয়াজ, মেলায় আজকে ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা কতটা দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ তানিয়া। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং সেখান থেকে জানাতে চাই যে আসলে আজকে 14তম দিন চলছে এবং এই মুহূর্তে আসলে মেলা জমে উঠেছে। আপনাকে একটু দেখাই যে আসলে মেলার প্রতিটি স্টলে প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছি আমরা। প্রত্যেকটা স্টলে আসলে মানুষ ভিড় করছেন। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি মূলত বিদেশিদের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া যে কোম্পানি প্রতিষ্ঠানগুলো তাদের স্টলের সামনেই আছি। এখানে দেখতে পাচ্ছেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের, ইরান এবং তুর্কি, বিভিন্ন দেশের আসলে প্রতিষ্ঠানগুলো এখানে তাদের বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসলে এই মেলায় অংশগ্রহণ করেছে এবং তাদের সেই দোকানগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে মানুষের প্রচুর ভিড় রয়েছে আসলে। এবং এই ক্রেতারা যেমনটা বলছিলেন যে আসলে এই পণ্যগুলো সচরাচর ঢাকায় কিনতে পাওয়া যায় না বা বিভিন্ন স্টলে পাওয়া যায় না, যেগুলো আসলে মেলায় আসলে পরে কেনা খুব সহজ হয় এবং এগুলোর দামও অনেকটা হাতের নাগালে। সে কারণে আসলে এই পণ্যগুলোর প্রতি মানুষের আকর্ষণ যেমনটা আছে তেমনি চাহিদাও আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে ক্রেতারা সেই পণ্যগুলো বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখছেন এবং কিনছেন। এবং
এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে যারা এই বিভিন্ন দেশ থেকে এখানে মেলায় অংশগ্রহণ করেছেন, তারা বলছেন যে তাদের বেচাকেনাও খুবই ভালো। আর মেলায় আসলে প্রতিদিনই জমে উঠছে, মানুষের উপস্থিতি বাড়ছে এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে মেলার মোটামুটি পরিবেশ অনেকটাই সুন্দর। তো এই ছিল আমার কাছে ঢাকা বাণিজ্য মেলা থেকে সবশেষ। তানিয়া। রিয়াজ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার অর্থ বাণিজ্যের খবর। গত 2 কার্যদিবসের পর আজও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে সূচকের মান। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে ডিএসসিতে কমেছে 2টি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসসিএক্স 1 পয়েন্ট কমে অবস্থান নেয় 5150 পয়েন্টে। পাশাপাশি এদিন লেনদেনও কমেছে 46 কোটি 67 লাখ টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 181টির, কমেছে 131টির এবং অপরিবর্তিত রয়েছে 84টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসসিতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 16 পয়েন্ট আর লেনদেন হয়েছে 11 কোটি 65 লাখ টাকা। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দিনের আলোয় রং বেরঙের ঘুড়ি ওড়ানো, নাটাইয়ে বাঁধা সুতো কাটাকাটি আর এই ছাদ থেকে ওই ছাদে উকিঝুঁকি চলছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বনি আমিন। বনি, কেমন জমেছে এবারের সাকরাইন উৎসব, জানাবেন বিস্তারিত খবর। তানিয়া, আমি এই মুহূর্তে আছি শাঁখারী বাজারের একটা ভবনের ছাদের উপরে। আমি আসলে আজকে যে পৌষের শেষ দিন, পৌষ মাসের শেষ দিন, এই শেষ দিনে পুরান ঢাকার যে বুড়িগঙ্গার তীরের মানুষজন আছেন তাদের একটা বিশেষ দিন, কারণ তাদের উৎসবের দিন। চারিদিকে বিভিন্ন ভবনের ছাদে কিন্তু মানুষ অলরেডি উঠে তাদের ঘুড়ি উড়াচ্ছে, কেউ ঘুড়ি কাটাকাটিতে ব্যস্ত, ঘুড়ির সুতা কাটাকাটিতে ব্যস্ত। তাছাড়া আপনাকে একটা বিষয় জানা রাখি, গত দুই দিন আগ থেকে কিন্তু এই উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যার পরে কিন্তু আরও বেশ কিছু পর্ব রয়েছে এই উৎসবের, সাকরাইন উৎসবের। কারণ তাদের আজকে যেই উৎসব মুখর যে পরিবেশ, সেটি দুপুরের পর থেকে শুরু হয়েছে। সন্ধ্যার পরে শুরু হবে ডিজে পার্টি, তারপর নানান ধরনের তাদের পিঠাপুলি উৎসব যেগুলো ঘরোয়াভাবে আছে সেইগুলো অলরেডি তারা প্রস্তুতি নিয়েছে। তারা ছাদে কেউ খাবার পর্যন্ত নিয়ে এসেছে। এছাড়া তাদের যে নানান ধরনের লাইটিং, সাজসজ্জা সব কিছু কিন্তু তারা প্রস্তুত। এখানে সব শ্রেণী পেশার মানুষ অলরেডি তাদের যে যার জায়গা থেকে তাদের যে সাকরাইন উৎসব সেটি পালন করছেন। এবং এখানে কোনো ধরনের ধর্মীয় কোনো বিষয়ের আসলে এখানে রেস্ট্রিক্টেড না, কোনো বাধা না। এখানে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এখানে আসলে উৎসবে তারা অংশগ্রহণ করেছেন বলে আমরা দেখছি। তো সব মিলিয়ে এই সন্ধ্যা ঘনিয়ে আসার আগ মুহূর্তে যে একটা আবহ তৈরি হয়েছে, সেখানে পুরোপুরি উৎসবের যে আমেজ সেটা আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছি। এরপরে দেখার পালা যে এই পুরা অঞ্চলে যে মিউজিকের যে ডামাডোল বাজা শুরু হয়েছে, সেটিতে রং বেরঙের লাইট সেটি আরো প্রাণবন্ত হয়ে উঠবে সন্ধ্যার পরে। তানিয়া, এই পর্যন্ত ছিল আমার কাছে। পরে আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। যতবার
স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক খবর। ইসরায়েল ও হামাসকে গাজায় চলমান যুদ্ধ বন্ধে একটি চুক্তির চূড়ান্ত খসড়া দিয়েছে কাতার। চলতি সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখছে বাইডেন প্রশাসন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনাও করেছেন বাইডেন নেতানিয়াহু। তবে অভিযোগ উঠেছে গাজা যুদ্ধ বন্ধের চুক্তি ভেস্তে দিতে চেষ্টা চালাচ্ছে ইসরায়েলের অর্থমন্ত্রী। এবার থাকছে খেলার খবর। দেখতে দেখতে শেষ বিপিএল এর সিলেট পর্ব। বিদেশি ক্রিকেটারদের পেছনে ফেলে সেরাদের তালিকায় দাপট দেশিদের। পয়েন্ট টেবিলে সবার উপরে রংপুর রাইডার্স। নানা রেকর্ড ও ঘটনা প্রবাহে সিলেট পর্ব শেষ করে বন্দরনগরী চট্টগ্রামে আসর মাতানোর অপেক্ষায় খেলোয়াড়রা। চায়ের নগরীতে 4 ছক্কার উন্মাদনায় এতদিন মজে ছিল ক্রিকেট প্রেমীরা। রংপুরের ধারাবাহিক জয়, খুলনার টানা হার, স্বাগতিক সিলেটের সান্ত্বনার জয় ও লিটন তানজিদের ব্যাটে ঢাকা ক্যাপিটালসের রেকর্ডের চূড়ায় ওঠা সবই হয়েছে এই শহরে। ঢাকা পর্বের পর সিলেট থেকেও শতভাগ সফলতা নিয়ে চট্টগ্রামে যাচ্ছে নুরুল হাসান সোহানের দল। টানা 7 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবার ধরা ছোঁয়ার বাইরে রংপুর রাইডার্স। 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে সেরা 4 থেকে প্লে অফ খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে দলটি। অন্যদিকে এখনো মুদ্রার উল্টো পিঠ দেখছে মেগা স্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। 7 ম্যাচ খেলে একটি মাত্র জয় দলটির। শেষ 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দুয়ে চিটাগং কিংস। 1 ম্যাচ বেশি খেলা বরিশালের পয়েন্টও 6। নেট রান রেটে এগিয়ে থাকায় দুয়ে চিটাগং। 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 4-এ সিলেট পর্বের সব ম্যাচ হারা খুলনা টাইগার্স। 6 ম্যাচ করে খেলে 4 পয়েন্ট নিয়ে টেবিলের যথাক্রমে 5 ও 6 নম্বরে আছে সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী। এবারের বিপিএলে ব্যাটে বলে দেশি খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য উপভোগ করেছে দর্শকরা, যার প্রমাণ সর্বোচ্চ রান ও উইকেট শিকারীর তালিকায় শীর্ষে জাকির হাসান ও তাসকিন আহমেদের থাকা। ব্যাট হাতে 6 ম্যাচে 50.20 গড়ে প্রায় 150 স্ট্রাইক রেটে 251 রান করা সিলেটের উইকেট কিপার ব্যাটার জাকিরের। অন্যদিকে বল হাতে সবাইকে ছাড়িয়ে দুর্বার রাজশাহীর তারকা পেসার তাসকিন আহমেদ। 6 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে এই স্পিড স্টার। এরই মধ্যে তাসকিন 1 ম্যাচে 7 উইকেট নিয়ে বিপিএল ইতিহাসে সেরা বোলিং ফিগারের মালিক। বিপিএল এর চট্টগ্রাম পর্বেও দেশি ক্রিকেটারদের দাপট অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা দর্শকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।